সৌজন্যে স্মার্ট সলিউশন। দর্শক, স্মার্ট সলিউশনের সৌজন্যে পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আসিফ আশরাফ, ডিরেক্টর বিজিএমইএ এবং ম্যানেজিং ডিরেক্টর উর্মি গ্রুপ। আরও উপস্থিত আছেন ডক্টর সন্তোষ কুমার দেব, প্রফেসর এবং চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই এটিএন নিউজে স্বাগতম। ধন্যবাদ। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে। আমি একটু প্রথমে জনাব আসিফ আশরাফ আপনার কাছে আসতে চাই। খুব সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো সংকটের ভিতর দিয়ে গিয়েছি। যদি একটু পিছনে তাকায়, কোভিড একটা বড় সংকট ছিল আমাদের জন্য, তারপরে রাশিয়ান ইউক্রেন যুদ্ধ একটা সংকট গিয়েছে। এর মাঝখানেও আমরা কিন্তু পোশাক শিল্পের যথেষ্ট আমাদের অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। যে জিনিসটাকে আমরা খুব সাম্প্রতিক সময়ে আলোচনায় দেখতে পাচ্ছি যে আমরা একটু বিজনেস ডাইভার্সিফিকেশনের জন্য যদি যেতে চাই, যে ম্যানমেড ফাইবার নিয়ে একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে। গ্লোবালি যদি আমরা দেখি যে 50%-এর উপরে ম্যানমেড ফাইবারের কনজাম্পশন আছে, সেই জায়গায় আমরা মনে হয় এখনও বিলো 20% সম্ভবত। এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে চিন্তা করছেন? ধন্যবাদ। আমি ম্যানমেড ফাইবারের মার্কেট হচ্ছে 74%, এর মধ্যে 52%-এর মতো ট্রেড হয়, বাকিটা যার যার দেশে হয়। আর বাংলাদেশের কন্ট্রিবিউশন টু ম্যানমেড ফাইবার ইজ অ্যারাউন্ড 5%-এর মতো। তার মানে এখানে একটা বড় গ্যাপ আছে। এবং আমরা যদি পিছনের দিকে এটা দেখি, গ্রোথ রেট দেখি, তাহলে ম্যানমেড ফাইবারের গ্রোথ হচ্ছে কটনের থেকে অনেক বেশি, মানে ওয়ার্ল্ড কনজাম্পশনের কথা বলছি। আমরা আমাদের কটনের দিকে, আমাদের এক্সপোর্টের 84% হচ্ছে কটন। তার মানে আমরা এই জায়গাটা একটা স্যাচুরেশন লেভেলে চলে গেছি। হ্যাঁ, এখন আমাদেরকে যদি ফার্দার গ্রো করতে হয়, মানে গ্রো করতে হয় কিংবা নিজেদের পজিশন ধরে রাখতে হয় ওয়ার্ল্ড মার্কেটে, তাহলে আমাদেরকে আসলে ম্যানমেডে যেতে হবে। ম্যানমেডের সমস্যা কী? ম্যানমেডের মানে আমি খুব অন্যভাবে একটু যদি বলি, বাংলাদেশের কিন্তু আসলে আমাদের কিন্তু কখনোই বেসিক র মেটেরিয়াল কখনোই ছিল না, কটনও ছিল না, ম্যানমেডেও নাই। হ্যাঁ, কিন্তু কটনে আমরা নানান ঘাত প্রতিঘাত পার হয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। এখন অনেকগুলো স্পিনিং আমাদের দেশে হয়েছে। হ্যাঁ, অফকোর্স স্পিনিং তো আসলে আমরা অনেকটাই, আমার মনে হয় আপনি নিটের ক্ষেত্রে যদি বলি, তাহলে তো আমাদের 90% সক্ষমতা এখন আমাদের নিজেদের দেশে তৈরি হয়েছে। তারপরে ইভেন এখন তো অনেক ডাইস কেমিক্যালও আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং। সেটার সংখ্যা আসলে খুব বেশি না, আসলে সেটার সংখ্যা খুব একটা বেশি না, সেটা আসলে উল্লেখযোগ্য বলা যাবে না। এই জায়গাগুলিতে ইনভেস্টমেন্ট এখনো কম আছে। কিন্তু আমি যদি অ্যাপারেলে থাকি, তাহলে হচ্ছে এই নিটিং, আপনি খুব ভালোভাবে যে পয়েন্টটা ধরেছেন, যে স্পিনিংয়ের কারণেই কিন্তু আজকে আমাদের এই সক্ষমতাটা, আজকে আমরা এত বড় এক্সপোর্টার হয়েছি, তার একটা কারণ হচ্ছে স্পিনিং এবং ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। সো ক্ষেত্রে আমাদের এই জিনিসটা নাই। আমাদেরকে এখনও কাপড় কিনে আনতে হয় চায়নার থেকে। আমি জানি না, আপনি $1.2 বিলিয়ন নিটেড ফ্যাব্রিক আমরা কিনি হচ্ছে চায়না থেকে, $1.2 বিলিয়ন। তার মানে এইটা যদি আমরা বানাতে পারতাম, তাহলে এই $1.2 বিলিয়ন আমাকে ইম্পোর্ট ক্রাঞ্চ আমার থাকতো না। হ্যাঁ, আমাকে হয়তো র মেটেরিয়াল কিনে নিয়ে আসতে হতো, কিন্তু আমার এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, আমার কি বলে, আজকের দিনের বাস্তবতা হচ্ছে আমরা ফরেন কারেন্সিতে চাপে আছি, সেটা আমি করতে পারতাম। তৃতীয় সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে কাস্টমারের কনফিডেন্স আমার উপর আসতো, আমার উপরে কাস্টমারের লিড টাইম, শর্টার লিড টাইম, ফাস্ট ফ্যাশন যেগুলি আসছে, সেগুলিতে আমি এগিয়ে যেতে পারতাম। কাস্টমার কিন্তু চাচ্ছে, বায়ার কিন্তু চাচ্ছে যে বাংলাদেশের এই ফ্যাব্রিকের সক্ষমতাগুলি গড়ে তুলুক। আমরা কেন পারছি না, কিংবা আমাদের কেন সেইভাবে আমাদের অগ্রগতি হয়নি? একটা হচ্ছে, ধরেন আমি যদি 20 বছর আগের কথা বলি, তখন আমাদের মেশিনের কিছু সমস্যা ছিল, আমাদের মেশিন ছিল না। এখন কিন্তু যেহেতু আমরা অনেক বেশি আপনার সিভিসি পলিয়েস্টার করি, সিভিসি করি, সেই জন্য মেশিনের সক্ষমতা আমাদের হয়ে গেছে। ধরেন আমি বলবো হয়তো 80% মেশিনই আমরা আছে, হয়তো 20% মেশিন আমাদের কিনতে হবে আমাদের এক্সিস্টিং ফ্যাক্টরিগুলি। সক্ষমতার ঘাটতি হচ্ছে আমাদের টেকনিক্যাল নো হাউ।
হ্যাঁ, আমাদের R&D, এই জায়গাটায় আমাদেরকে আরও সাথে হয়তো পার্টনারশিপে যেতে হবে, কিংবা আমাদেরকে নলেজ ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। আমি আমি আপনার কাছে আবার আসবো এই বিষয়টা নিয়ে। আমি একটু জনাব ডক্টর সন্তোষ কুমার দেব আপনার কাছে আসতে চাই। সর্বশেষ যে কথাটা উনি বলছিলেন যে আমাদের টেকনিক্যাল নোহা বাড়াতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, তো এই জায়গাটায় কি একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি একটা কোলাবোরেশন হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে আপনি? ধন্যবাদ। আজকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি আজকে যেমন হিউম্যান রিসোর্সগুলো চাচ্ছে, সেই অ্যাজ পার দ্য ডিজায়ার অ্যান্ড এক্সপেকটেশন অফ দ্য ইন্ডাস্ট্রি আমরা যদি হিউম্যান রিসোর্সগুলোকে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আজকে অনেক বেশি সেমিনার, সভা এগুলো করে আমাদেরকে হচ্ছে আমাদের স্টুডেন্টগুলোর কেমন রিকোয়ারমেন্ট সেটি আমাদের জানতে হবে। আর জানার জন্য প্রথম যে কাজটি করার প্রয়োজন, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার যে বন্ডিং, ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমিয়ার যে পথযাত্রার একসাথে বেশ কিছু যে সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে, সেগুলো ডিমান্ড বেস এডুকেশন, যেমন ইন্ডাস্ট্রি নিড কোন জায়গাটা আছে, যেমন উনি যেটা বলছিলেন যে আমাদের মানে টেকনিক্যাল নোহা বাড়ানো, ধরেন ইন্ডাস্ট্রি একটা নিড, এটা এই জায়গাটা ওই নিড বেস এডুকেশনটা নিয়ে আপনারা বিশ্ববিদ্যালয় লেভেলে কিভাবে চিন্তা করছেন? আমরা এখন যেটি দেখছি যে মূলত ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই দুটি জায়গা নিয়ে তো একটা ইন্ডাস্ট্রি কাজ করে। তো ডিম্যান্ডের জায়গাটা যখন তৈরি হয়, আমরা দেখেছি অ্যাপারেল মার্কেট তার কিন্তু হচ্ছে যে বাংলাদেশের যে প্রোডাক্টগুলোর একটি ডিম্যান্ড কিন্তু ইউরোপিয়ান মার্কেট এবং নর্থ আমেরিকান মার্কেটে কিন্তু রয়েছে। তাহলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে যখন তৈরি হবে, তখন আমার কিন্তু স্কিলড হিউম্যান রিসোর্সেস প্রয়োজন, এবং যে স্কিলড হিউম্যান রিসোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সেটিকে সাপ্লাই দিয়ে থাকে। তো সেই জায়গাটিতে অ্যাজ পার দ্য ডিম্যান্ড অফ দ্য ইন্ডাস্ট্রি, যেমন আজকে আমরা বলতে পারি চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, আজকে 4O বলছি, ফোর্থ জেনারেশনের যুগে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মার্কেটিংয়ের যে ট্র্যাডিশনাল মার্কেটিং প্রসেস ছিল সেটি থেকে আমরা বেরিয়ে এসে কিন্তু আজকে বলছি ডিজিটাল মার্কেটিং প্রসেস। আজকে আমাদের যে স্টুডেন্টগুলো যারা বের হচ্ছে তাদেরকে আজকে টেকনোলজিক্যালি অনেকটা সাউন্ড হতে হচ্ছে, তাদেরকে আজকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটি নলেজ থাকতে হচ্ছে, এবং প্রোডাক্ট ব্র্যান্ডিং, মার্কেটিং এবং প্রোডাক্টের যে ইনোভেটিভ আইডিয়াসগুলো কেমন হতে পারে, নতুন কিছু পণ্য তৈরি করে কিভাবে আমরা আন্তর্জাতিক বাজারে এই প্রোডাক্টের একটি মার্কেট তৈরি করতে পারি, সেই নলেজগুলো কিন্তু আজকে তৈরি করা প্রয়োজন। সেই জন্য আমরা বলছি ইনোভেশন টুডে দ্য 21st সেঞ্চুরি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সেই জায়গাটিতেই বলছি, যেমন দেখেন আমাদের ছাত্ররা আজকে যেমন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, তারা আজকে এই অ্যাপারেল প্রোডাক্ট কিন্তু এটি কোনো একটু প্রোডাক্ট নয়, আমরা সমগ্র বিশ্বে কিন্তু একটা ফ্যাশনকে সেল করছি। প্রোডাক্ট কিন্তু সবাই তৈরি করতে পারে, তার ব্র্যান্ডিংয়ের জায়গাটা হচ্ছে ফ্যাশনটাকে কতটা চমৎকার করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে তৈরি করতে পারছি। যেমন আমাদের একটি স্যুট, সেটি কিন্তু আমার হচ্ছে যে আমার লুকটাকে ভালো করছে, কিন্তু আমার টাইয়ের ডিজাইনটা কিন্তু আমার অ্যাস্থেটিক ভিউ, পার্সোনালিটি সেটিকে আরও বেশি সমৃদ্ধ করছে। তো এই থ্যাংক ইউ, খুব দারুণ বলছিলেন আপনি। তো দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, এরপরে আবার আমরা এই আলোচনায় আসবো। ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন। সৌজন্যে স্মার্ট সলিউশন। দর্শক, এতক্ষণ এটিএন নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, সর্বশেষ যে কথাটা আপনি বলছিলেন যে আমাদের ম্যানমেড ফাইবারের জন্য আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রস্তুতি দরকার, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রস্তুতির সাথে সাথে আমাদের ম্যানমেড ফাইবারের যে প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট যখন আমরা এক্সপোর্ট করব, সেটার জন্য মার্কেটিংয়েরও তো আমাদের একটা প্রস্তুতি দরকার আছে। এখন সেই জায়গায় আমাদের সক্ষমতাটা এখন কোন জায়গা লেভেলে আছে? মার্কেটিংয়ের খুব একটা সমস্যা আছে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে যে কাস্টমার যখন জানবে যে আমাদের এখানে আমাদের ম্যানমেড ফাইবার তৈরি করার মতো সক্ষমতা আছে, তখন ওরাই ইন্টারেস্টেড হবে, এটা ওরাই আসবে। এবং আমরা যেহেতু মার্কেটিং করতে জানি, যেহেতু আমরা কটন মার্কেটিং করতে জানি, আমরা ওটাও মার্কেটিং করতে পারবো, এটাকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করি না। কিন্তু সেটার জন্য ধরেন যে আপনার একটু
আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের যা সক্ষমতাগুলো, নতুন ইনোভেশন, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, সেই জায়গাগুলোতে আমাদের একটু কনসেশন দেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রোডাক্ট ডেভেলপমেন্ট সক্ষমতা করতে হবে। এই যে আমরা যখন যে ট্রেনিংয়ের কথাটা বললাম, যে লার্নিংয়ের কথাটা বললাম, এর মাধ্যমে আমাদেরকে আসলে জানতে হবে। আপনি খুশি হবেন জেনে যে এখন কিন্তু বাংলাদেশের অনেক ফ্যাক্টরি আপনার R&D ডিপার্টমেন্ট, R&D তো খালি নিজস্ব ডিজাইন স্টুডিও আছে। এবং অনেকে এটাও জানি যে অনেকে তাদের নিজস্ব ডেভেলপ করা ডিজাইন কাস্টমারকে সেলও করছে। অ্যাবসলিউটলি। কিন্তু এটার সাথে যদি একটু প্যারালালি আমরা দেখি যে আমরা ফাস্ট ফ্যাশনের কথা বলছি, তো তার মানে কি, ফাস্ট মানে তো খুব সংক্ষেপেই বুঝি যে খুব দ্রুত সবকিছু হতে হবে। একটা কথা প্রায় আমরা পত্রপত্রিকাতে শুনি যে এই জায়গাগুলোতে আপনার ব্যবসায়ীরা প্রায় কাস্টমসের কিছু জটিলতার কারণে আপনাদের মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন অগ্রগতিতে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলাদেশের গার্মেন্টসের অ্যাপারেলের অমিত সম্ভাবনা আমাদের। কিছু খুব স্বাভাবিকভাবে কিছু ডিফিকাল্টিসও আছে। ডিফিকাল্টিসের মধ্যে এই মুহূর্তের আমি বলবো দ্য বার্নিং ইস্যু ইজ কাস্টমস। কাস্টমসের যেইভাবে আমাদেরকে ডিল করা হচ্ছে সেটা আমাদের ইজ অফ বিজনেস ডুইংকে অনেক পিছিয়ে দিচ্ছে, কিংবা আমরা একটা এক্সপোর্ট করতে গেলে যে সহজভাবে এক্সপোর্টটা করা উচিত ছিল সেটা পাচ্ছি না। কেন হচ্ছে ঘটনাটা হচ্ছে কারণ হচ্ছে যে সবারই একটা ডিসক্রিশনারি অথরিটি থাকে। এখন আপনি ডিসক্রিশনটা কিসের ব্যবহার করবেন? আপনি কি সামগ্রিকভাবে দেশের জন্য ব্যবহার করবেন? আপনি কি অনেক ছোট আকারে চিন্তা করে ব্যবহার করবেন? সেটার উপর ডিপেন্ড করবে। এখন একটা ধরেন এইচএস কোডের একটা সমস্যায় আমরা পড়ি। ধরেন আমাদের গার্মেন্টসের কিন্তু প্রতিদিনই আপনার প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, ইফ নট প্রতিদিন, প্রায় প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, নতুন জিনিস আসছে, সবগুলি এইচএস কোডের মধ্যে লেখাও নাই। এখন একটা নতুন জিনিস আসলো, আমার ট্যাগের সাথে RFID লাগানো আছে, হয়তো এটা কাস্টমসের, আমি একটা উদাহরণ দিচ্ছি, হয়তো এটা কাস্টমসের উল্লেখ নেই, ওটা কিংবা উল্লেখ না করে ভুল করেই মনে করেন সে লিখে দিল যে হচ্ছে ট্যাগ, ভিতরে একটা RFID আছে। এখন কাস্টম যদি এই ডিসক্রিপেন্সিটাকে ধরে মালটাকে আটকে রাখে, আমি এয়ারপোর্টে মাল এনেছি, মালটাকে যদি আটকে রাখে তাহলে কিন্তু আমি শিপমেন্ট করতে পারবো না। হ্যাঁ, এটা যেমন ঠিক, আবার এরকমও কিন্তু মাঝে মধ্যে আমরা পত্রপত্রিকাতে দেখি বা শুনিও যে এটা সবাই না, যদিও খুব স্বল্প পরিসরে হয়তো দু একজন হয়তো একটু খারাপ উদ্দেশ্য নিয়ে অন্য একটা কোডের ভিতর দিয়ে হয়তো অন্য ডিফারেন্ট কোনো প্রোডাক্ট নিয়ে আসছে, সেটাও একটা সন্দেহের জায়গা থাকে। তো সেই জায়গাটাতে আরও মানে এইচএস কোডটাকেই নতুন প্রোডাক্ট আসা মাত্র এইচএস কোডে এই প্রোডাক্টগুলোকে কীভাবে ইনক্লুড করা যায়, সেই জায়গাগুলোতে মনে হয় ডিজিটালি আমাদের আরও কাজ করার সুযোগ আছে। না, ডিজিটালি তো আপনি করবেন, তার আগে তো আপনি ম্যানুয়ালি জিনিসটাকে, কনসেপ্টটাকে নিতে হবে। আমি যে জায়গাটা আপনি আমাকে থামিয়ে দিলেন সেটা বলি। ওই যে একটা হ্যান্ডট্যাগ কিংবা একটা আপনার স্টিকার কিংবা একটা লেবেল যেটার মধ্যে RFID আছে, যেটার সাথে ডেসক্রিপশনের সাথে মিলছে না, সেই জিনিসটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সরকার কি কোনো রাজস্ব ক্ষতি আছে? নাই। যদি এটা আপনি আটকে রাখেন তাহলে সরকারের কোনো রাজস্ব আছে? নাই। তাহলে আপনি আটকাচ্ছেন কেন? বরঞ্চ ওইটা যদি আপনি ছেড়ে দিয়ে আমাকে এক্সপোর্ট করতে দেন তাহলে সরকারের দেশ কিছু ফরেন কারেন্সি পাবে। আমি সেটাই বলছিলাম যে ডিসক্রিপশনটা আপনি কোথায় ব্যবহার করবেন। এখন আমি জানি যে এই মালটা আমাকে যদি যথাসময়ে না যায় তাহলে মালটা হয় ক্যান্সেল হবে, হবে, নানান কিছু হতে পারে। সো ইউ আর ইউজিং দ্যাট প্রবলেম অ্যাজ এ বেনিফিট টু সামওয়ান এলস। তার মানে ওই জায়গায় আসলে এই বিষয়গুলো যারা পরিচালনা করছে তাদের হয়তো এই বিজনেস কনসেপ্টগুলো সম্পর্কে, প্রোডাক্ট লাইনগুলো সম্পর্কে একটু ধারণা থাকা দরকার আছে। আমি আসলে প্রোডাক্ট লাইনের ধারণাটাকে খুব একটা বড় ইস্যু মনে করছি না। আপনি যদি ধারণা করতে চান, ধারণা করা যায়। আপনি আসলে, আমি আবারও ফেরত যাব, ডিসক্রিপশনকে আপনি কোথায় ব্যবহার করবেন। প্রত্যেকেরই আপনার একটা ডিসক্রিপশন আছে, আমার একটা ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনকে আমি কোনভাবে ব্যবহার করবো সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, সো আমার মনে হয় এটা একটা হাই টাইম। ইট হ্যাজ এক্সিডেড দি হাই টাইম। এখন এমন একটা পর্যায়ে আছে আমাদের দেশের এখন ফরেন কারেন্সি একদম তাই না। এটা অবশ্যই বিষয়টা নিয়ে অনেকবারই কথা হচ্ছে নিশ্চয়ই, এবং সম্প্রতি আমাদের BGMEর যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ওনার বক্তব্যেও আমরা এই বিষয়গুলো নিয়ে শুনেছি যে উনি এটা নিয়ে কাজ করছেন। নিশ্চয়ই হয়তো তার দক্ষ নেতৃত্বে এই বিষয়টা নিয়ে হয়তো আমরা একটা সমাধান পাবো। আশা করি সেটাই হবে, কারণ আশা করি আমরা সেটা। আমি একটু জনাব সন্তোষ কুমার দেব আপনার কাছে আসতে চাই। আমরা ফাস্ট ফ্যাশনের কথা বলছিলাম, আপনি
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াচ্ছেন এবং বাংলাদেশের ট্যুরিজম নিয়ে একটা দীর্ঘ কাজও করছেন আপনি। আমরা কিন্তু ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি আমরা শুধু জানি অ্যাপারেল ইন্ডাস্ট্রি আমরা এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করছি। এর সাথে কিন্তু এই অ্যাপারেল ইন্ডাস্ট্রি কিন্তু আমরা ইকোনমিতে আপনার বিজনেস ট্যুরিজমের মাধ্যমেও কিন্তু আমাদের একটা ভালো আর্নিং আছে, যেটা আমরা ইকোনমিতে আমাদের একটা অবদান রাখছি, যেটা হয়তো মানে ওইভাবে বৃহৎ পরিসরে আমরা অনেকে জানি বা জানি না। তো ট্যুরিজমের একজন টিচার হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? ধন্যবাদ। আমি প্রথমেই ভাইয়ার কথাটা সুর ধরে বলতে চাই যে উনি যেটি বললেন যে অমিত সম্ভাবনার এই অ্যাপারেল ইন্ডাস্ট্রি বাংলাদেশে রয়েছে। তো আমরা প্রথমত যদি এই অমিত সম্ভাবনার এই জায়গাটাকে আরও বেশি ব্র্যান্ডিং করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডাস্ট্রিতে টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট এবং লোয়ার ম্যানেজমেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে টপ ম্যানেজমেন্টে এবং মিডল ম্যানেজমেন্টে খুব পরিমাণ স্কিলড এমপ্লয়িজ লোক কিন্তু নেই, বা এদের সংখ্যাটা কিন্তু খুবই কম। আমরা সেইখানে যদি আমরা বলছি একবিংশ শতাব্দীতে আমরা বলছি 2041 স্মার্ট বাংলাদেশ, যার মূল লক্ষ্য হচ্ছে এই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের একটি সুযোগ তৈরি করা। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা প্রচুর মানুষের একটি কর্মসংস্থানের সুযোগের জায়গা রয়েছে। আমি মনে করি আজকে যারা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীরা পাশ করবে, তাদের যদি ব্র্যান্ডিং করা যায় যে এই ইন্ডাস্ট্রিতে কেরিয়ার অনেক বেশি স্মুথ, অনেক উপরে যাওয়া যায়, সেটার কেরিয়ার গ্রোথ ভালো এবং কেরিয়ারের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি রয়েছে সেইটার ব্র্যান্ডিংটা কিন্তু খুবই প্রয়োজন। তাহলেই আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি আইবিএ থেকে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ, বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন এই ইন্ডাস্ট্রিতে আসবে, তাদের কেরিয়ার গঠন করবে, তখন এই ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা সেটি আরও বেশি কিন্তু সমৃদ্ধ হবে। আমি এই জায়গাটিতে বলতে চাই, আজকে দেখুন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা বলছি ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় একটি জায়গা হলো যে আমরা বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা বলি যে আমাদের ওয়েবসাইটটা কতটা সমৃদ্ধ আছে। এই ওয়েবসাইটে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর একটা হচ্ছে কন্টেন্ট উইথ ভিডিও, যেটা দুটো জিনিস থাকে, সেইভাবে আমরা কিন্তু ব্র্যান্ডিংটা করতে পারি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু আজকে বাংলাদেশে আসে। তারা যখন বাংলাদেশে আসে, তাদের অন্যতম একটি চয়েস থাকে যে বাংলাদেশ যেহেতু ডেনিমে অত্যন্ত একটি হচ্ছে যে ব্র্যান্ড ইমেজ আছে সমগ্র বিশ্ব জুড়ে, তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে এসে একটু কম দামে কিনে নিতে চায়। তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু এই অ্যাপারেল প্রোডাক্টগুলো, গার্মেন্টস প্রোডাক্টগুলো কিনে তার দেশে নিয়ে যাবে। তো আমরা যেটি বলছি যে ব্র্যান্ডিংটা আমাদের খুবই প্রয়োজন। যেমন সেখানে ট্যুরিজমটাকে আমরা যদি প্রপারলি ব্র্যান্ডিং করতে পারি, আমরা দেখতে পাচ্ছি আজকে মালদ্বীপ, আমার পার্শ্ববর্তী দেশ, তারা আজকে যেটি করছে, তাদের ইকোনমির অন্যতম একটি জায়গা কিন্তু হচ্ছে 60 to 70% জিডিপি কন্ট্রিবিউশন জেনারেটেড হচ্ছে এই ট্যুরিজম থেকে। আমি যদি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, তাদেরও জিডিপিতে কিন্তু একটা বড় অংশ হচ্ছে যে এই ট্যুরিজম। তো আমরা এই জায়গাটিতেই বলি, যেমন ভারতের আমি যদি বলি কলকাতা নিউ মার্কেট চলে কিন্তু হচ্ছে বাংলাদেশি পর্যটকদের দ্বারা। এখানে প্রচুর বিক্রি হয় কিন্তু, বা তারা কাপড় কিনছে, অন্য কিছু কিনছে। আমি সেই জায়গাটিতে বলবো যে বাংলাদেশে আজকে ব্র্যান্ডিংটা খুবই প্রয়োজন। আমরা যদি ডিজিটাল ব্র্যান্ডিংটা করতে পারি, ওয়েবসাইট মার্কেটিংটাকে যদি প্রপারলি করতে পারি, আমাদের ফরেন মিনিস্ট্রির যে পেজগুলো রয়েছে সেখানে বাংলাদেশের ট্যুরিজম ডেস্টিনেশনগুলোর পিকচার, ভিডিও এবং কন্টেন্টগুলো যদি থাকে, তারা ভিসা অ্যাপ্লিকেশনের সময়ই কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে যে বাংলাদেশের আমার এই ডেস্টিনেশনগুলো ঘুরে আসা প্রয়োজন। খুব দারুণ বলছেন। আমরা কিন্তু ভালো করছি না তা না, যেমন আরং একটা ব্র্যান্ড আমাদের দাঁড়িয়েছে, ইয়োলো, তারপরে অনেকগুলো ব্র্যান্ড দাঁড়িয়েছে, এবং এটার পিছনে আপনারাই কোনো না কোনো এন্টারপ্রেনার আছেন। তো সেই জায়গাটাতে আমরা আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি? অনেক সম্ভাবনা আছে। কারণ আমরা হচ্ছি আমরা উই আর এ ম্যানুফ্যাকচারার, মানে অ্যাজ এ কান্ট্রি উই আর এ ম্যানুফ্যাকচারার। এখন হচ্ছে দেশের মানুষের জন্য, দেশের মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে তাদের দামের মধ্যে, সাধ্যের মধ্যে দিয়ে এটাকে অবশ্যই আমরা মার্কেটিং করতে পারি। আমি আসলে আপনার ওই রেফারেন্সটাই দিতাম যে ইয়েলো, নয়ের, 12, তারপরে আরং তো অনেক আগে থেকে, ইনফিনিটি, এটা তো দে আর ডুইং গুড। হ্যাঁ, তবে ব্র্যান্ড চালু করাটা এটা কিন্তু একদম ডিফারেন্ট বিজনেস দেন হোয়াট উই আর ডুইং নাও। সো আমাদেরকেই করতে হবে কথা নেই। ইভেন আপনি ইফ ইউ টক অ্যাবাউট অ্যাপেক্স, দে আর অলসো ডুইং ভেরি গুড। আমি তো এইবার অ্যাপেক্সের দোকানে দেখলাম যে ওদের যে পরিমাণ ডিজাইন, শুজের যে ডিজাইন এনেছে, তাটা আসলে চমৎকার। খুব ভালো বলছিলেন জনাব আসিফ আশরাফ এবং জনাব সন্তোষ কুমার দেব।
এই আলোচনাটা আরও দীর্ঘ সময় আমরা করতে পারতাম, সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আসিফ আশরাফ, ডিরেক্টর বিজিএমইএ এবং ম্যানেজিং ডিরেক্টর উর্মি গ্রুপ, এবং উপস্থিত ছিলেন ডক্টর সন্তোষ কুমার দেব, প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আগামী সপ্তাহে আবার নতুন কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এটিএন নিউজের সাথেই থাকুন।